আসি মুসলিম লীগে। আমরা শুরু করছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মুসলিম লীগে আসি। ঠিক আছে, মুসলিম লীগ। আচ্ছা বলো তো, মুসলিম লীগ জানা স্যার? এগুলো জানা কোশ্চেন। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। 1906 সালে। কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সলিমুল্লাহ খান। বাহ স্যার বাহ, বলছি তো আসি। বলছি স্যার কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সলিমুল্লাহ খান। ভালো কথা। বলছে স্যার এই মুসলিম লীগের প্রথম সভাপতির নাম আগা খা। এবার এখানে একটু সমস্যা ক্রিয়েট হলো। দেখো, প্রতিষ্ঠাতা সলিমুল্লাহ খাঁ করেছে, ভালো কথা। যদি বলে প্রথম প্রেসিডেন্টের নাম কি, আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি আগা খা। ঠিক আছে, এবার স্যার ছোটোবেলা থেকে এবার বড়োবেলায় এসেছি। ঠিক আছে, বড়োবেলায় এসেছি। স্যার খাঁ কার টাইপে? স্যার খাঁ বলছি, দেখো হ্যাঁ খাঁ, স্যার খাঁ টাইটেলই বলছে। একটু বড়োবেলায় এসছি, এবার একটু স্যার কারেকশন করো, একটু কারেকশন করো, এতদিন ধরে মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করো। যদি আগা খা কোথাও পড়ে থাকো, মুসলিম লীগের প্রথম সভাপতি কোথাও না পড়েছে, অবশ্যই অনেক বই দেওয়া আছে। যদি দেওয়া থাকে সেখানে কিন্তু 100% সঠিক তথ্য দেওয়া নেই। প্রথম সভাপতি হচ্ছে ওয়াকারুল মুল্ক। অল্প কিছু দিনের জন্য ছিল, কিন্তু প্রথম সভাপতি ওয়াকারুল মুল্ক। এবার স্যার যদি অপশন ভালো করে শোনো, অপশনে যদি ওয়াকারুল মুল্ক থাকে, আমার অপশন ওয়াকারুল মুল্ক যাবে। আমাদের বিসিএসের 23-এর কোশ্চেন, এটা প্রিলিমসের। কিন্তু যদি ওয়াকারুল মুল্ক দিয়ে দেয়, তাহলে ওয়াকারুল মুল্কই অ্যান্সার হবে। যদি আগা খান ওয়াকারুল মুল্ক যদি দুটোই থাকে, তাও ওয়াকারুল মুল্ক হবে। যদি অপশন না থাকে, যদি স্যার কোশ্চেন সেটার যারা কোশ্চেন চুজ করছে আমাদের মতো ব্যাকডেটেড হয়, তাহলে আগা খানই দিয়ে যাবে। ঠিক আছে, আর যদি একটু আপডেটেড হয়, যদি একটু ভালো ভালো বই পড়ে, তাহলে কিন্তু ওয়াকারুল মুল্ক দিতে বাধ্য। দিচ্ছে এখন পরীক্ষায়। ওয়াকারুল মুল্কের নামটা আগে শোনা যেত না, কিন্তু এখন এআই এসছে, এআই কোশ্চেন বানাচ্ছে। ঠিক আছে, গুগল থেকে পটাপট করে ছেপে দিচ্ছে, এখন কিন্তু এই নামটা পেয়ে যাবে পরীক্ষা হলে, ওয়াকারুল মুল্ক। ঠিক আছে, বোঝা গেল স্যার? তাহলে মুসলিম লীগের প্রথম সভাপতির নাম ওয়াকার উল মুল্ক। ঠিক আছে, যদি অপশন না থাকে তাহলে আমরা আগা খানে যাব। এবার স্যার মুসলিম লীগ যে 1906 সালে প্রতিষ্ঠাতা করা হলো, কেন করা হলো? মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল? কী ছিল স্যার? হিন্দু মুসলিমের মধ্যে বিরোধিতা তৈরি করা। ভালো কথা বললো। দেখো ভালো করে শোনো, মুসলিম লীগ যখন প্রতিষ্ঠাতা করা হলো 1906 সালে, কেন প্রতিষ্ঠাতা করা হলো? বলছে যে কারণে ব্রিটিশরা কংগ্রেস বানিয়েছিল, ওই একই কারণে ব্রিটিশরা মুসলিম লীগ বানালো। যখন দেখলো ব্রিটিশরা যে কংগ্রেস তার হাতের বাইরে চলে গেছে, কংগ্রেসকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ব্রিটিশরা তখন বললো ঠিক আছে, এবার কংগ্রেসকে চাপ দেওয়ার জন্য আমি আর একটা নতুন দল বানিয়ে দিই। যারা এবার এই দলটা যেটা বানাবো, এটা মুসলিমদেরকে নিয়ে বানাবো, তাহলে এরা লড়াই করতে থাকবে, মিডিলে আমাদের রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। বুঝতে পারলে? আমি একটা দল বানালাম আমার জন্য। কংগ্রেসকে তো ব্রিটিশরা নিজের স্বার্থে বানিয়েছিল, আমার স্বার্থে একটা দল বানালাম। যখন দেখলাম আমার মতো কথা মতো চলছে না, আর আমার কথা আমার হাতের বাইরে চলে গেছে, বললাম দাঁড়া, এবার ওকে সাহায্য করার জন্য আমি আর একটা নতুন দল বানিয়ে দিলাম, ওর বিরোধী দল। তোরা লড়াই কর, মিডিলে আমার রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। তো এই কারণে মুসলিম লীগ বানিয়েছিল 1906 সালে। এবং এই মুসলিম লীগের মাইন্ডসেটটা এইভাবেই তৈরি করা হয়েছিল যে মুসলিম লীগ প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটাই ওদের দাবি ছিল যে আমরা আলাদা দেশ গঠন করব। এই মুসলিম লীগ নিয়ে আমরা শেষে পড়ব যখন আইএনএম শেষ হবে। এখন স্যার যদি ডিটেলস বলতে লাগি মুসলিম লীগে, স্যার মনে হয় স্যার কী ভুলভাল বকছেন। বলছে মুসলিম লীগ নিয়ে আমরা আবার শেষে পড়ব, তখন বুঝতে পারবে যে মুসলিম লীগের অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল, মুসলিম লীগ কেন তৈরি হয়েছে। তার আগে আমাকে ইতিহাসের ঘটনাগুলো জানতে হবে, কোথায় কোথায় মুসলিম লীগ কানেক্টেড। ঠিক আছে, তারপরে আমরা শেষে আরেকবার মুসলিম লীগ পড়বো, একদম একই জিনিস, এই মুসলিম লীগই পড়বো, আরেকবার পড়বো, তখন ডিটেলসটা পড়বো যে কী কী মুসলিম লীগ করেছে। দেখতে হবে যত ধরনের মানে মুসলিম লীগ মানে স্যার এবার একটা ধারণা আছে কি, যে মুসলিম লীগ মানে মনে হয় শুধু মুসলিম লীগ মানে শুধু মুসলিম, একদম ঠিক কথা। কিন্তু ওই সময় ভারতবর্ষের সমস্ত মুসলিম কিন্তু মুসলিম লীগের পার্ট ছিল না। প্রচুর মুসলিম ছিল যারা কংগ্রেসকে সাপোর্ট করত, প্রচুর মুসলিম ছিল যারা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল। ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ আমরা পড়েছি, কংগ্রেসের সবথেকে বেশি দিন সভাপতি ছিল মৌলানা আবুল কালাম আজাদ। বদরুদ্দিন তাইবজির কথা পড়েছি, সালিমুল্লাহ, তারপরে হচ্ছে রহিমতুল্লাহ সাইনির কথা পড়েছি। প্রচুর এরকম ছিল যারা কংগ্রেসকে সাপোর্ট করত। আর এই মুসলিম লীগে যারা ছিল তারা প্রথম থেকে উদ্দেশ্য ছিল এদের যে আমরা দেশকে ভাঙবো, আলাদা পাকিস্তান নিব। তো এই দাবিগুলো আমরা যখন ইতিহাস পড়তে এগাবো, পাকিস্তান গঠনের দাবি পড়বো, তারপরে আমরা আবার মুসলিম লীগ পড়বো, দেখবে ডিরেক্ট অ্যাকশন ডের কথা পড়বো। এই যে গ্রেট কলকাতা কিলিং, বেঙ্গল ফাইলস যে সিনেমাটা তৈরি হলো ডিরেক্ট অ্যাকশন ডেকে নিয়ে,
ঠিক আছে, জানো ঘটনা জানো তো? ঠিক আছে, যখন আমরা পড়বো দেখবে 1946 সালের ঘটনা, 22শে ডিসেম্বর, যাকে আমরা গ্রেট কলকাতা কিলিং বলি। তো দেখতে পাবে স্যার এটা মুসলিম লীগের একদম মানে কি বলবো, একদম সরাসরি এই ডিরেক্ট অ্যাকশন ডের পরই ভারতের যারা লিডার ছিল তারাও মেনে নিয়েছিল যে আর দরকার নেই, এদেরকে আলাদা দেশ চাইছে তো আলাদা দেশ দিয়ে শান্তিতে থাকে, আর এদেরকে থামা যাবে না। কারণ অনেকবার তার আগে চেষ্টা হয়েছে, তার আগে ওয়াবেল প্ল্যান এসছে, চক্রবর্তী রাজা গোপালাচারী প্ল্যান এসছে, ক্যাবিনেট মিশন এসছে, অনেকে চেষ্টা করেছে যে না এরা ঘুরে ফিরে ওই জায়গাতেই আসছে, ভোটে হারছে ঘুরে ফিরে ওই জায়গাতে, না আমরা মানি না। লাস্ট ফিনিশিং এমন হলো 1946 সালে যখন ডিরেক্ট অ্যাকশন ডে যখন হলো, এমন ঘটনা ঘটলো, বলছে রাতারাতি 72 ঘন্টা 3 দিনের মধ্যে, আমার কথা না বা কোনো বইয়ের কথা না, এটা ওই সময় যে কলকাতার যিনি চেয়ারম্যান ছিলেন, কলকাতা যিনি গভর্নর ছিলেন, তারই আত্মজীবনীতে লেখা, বলছে এই 72 ঘন্টার মধ্যে প্রায় 3 লক্ষর উপরে মানুষ কলকাতা থেকে ঘর ছাড়া হয়েছিল, 30,000-এর উপরে। এটা তো স্যার ব্রিটিশদের দেওয়া এভিডেন্স, না হওয়া তো এরকম কত এভিডেন্স যেগুলো তোলা হয়নি, কত এভিডেন্স যেগুলো জানি না আমরা, এটা তো ব্রিটিশরা সরকারিভাবে পেয়েছি, এরকম যেগুলো সরকারি মতে যেগুলো আসেনি খাতায়, এরকম তো প্রচুর এভিডেন্স আছে। তো তুমি ভাবো আজকে 2025 সালে দাঁড়িয়ে যখন তোমার হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যখন তার রিপোর্ট বের করছে, বলছে যে এর আগের দিনে বাংলা এইটাতে লিখেছিলাম, দেখবে বলছে যে 40%, ভাবো এখনও আমাদের দেশে 40% যে অপরাধ সেটা রেজিস্টারই হয় না থানাতে, বাড়িতে চাক মিটমাট করে নিলাম নিজেদের মধ্যে, থাক কী করবো, নিজের বদনাম হবে। 40%-এর বেশি অপরাধ এখন রেজিস্টারই হয় না। তো এটা তো 2025, আর যে ঘটনা বলছি সেটা 1946 সালের ঘটনা, মানে আজ থেকে 150 বছর আগের ঘটনা। তখন তো 90%-এর বেশি রেজিস্টারই হতো না। তো যেগুলো রেজিস্টার হতো না সেগুলো বাদ দিয়েই বলছে প্রায় 72 ঘন্টার মধ্যে 3 দিনের মধ্যে 3 লাখের উপরে লোকজন কলকাতা ছেড়ে পালিয়েছিল, 30,000-এর উপরে মেয়েকে রেপ করা হয়েছিল রাতারাতি। ওখানে বলছে ওর জীবন কাহিনীতে লিখেছে যে সিনেমা দেখে যখন বেরাচ্ছে সিনেমা হল থেকে, বলছে ন্যাশনাল হাইওয়েতে এমন কোনো জায়গা নাই যেখানে লাশকে পা দিয়ে সরিয়ে রাস্তাতে যেতে হচ্ছে না, গোটা রাস্তা শুধু লাশ পড়ে আছে। 3 দিনের রাতারাতি ঘটনা, এটা ওই সময়কার ঘটনা। বেঙ্গল ফাইলস সিনেমাটাতে ওটাই নিয়ে দেখিয়েছে। তো যাই হোক স্যার, তো এই ঘটনাগুলো আমরা পড়বো, কিন্তু কখন পড়বো, আগে আমরা এখনই যদি মুসলিম লীগ নিয়ে বলতে লাগি তখন স্যার সব ঘটনা মিডিল থেকে ঢুকতে লাগবে। তো আমরা আগে এই ঘটনাগুলো সব শেষ করি, দেখবে ক্যাবিনেট মিশন পড়ার পর আবার মুসলিম লীগ পড়ো, তখন দেখবে বুঝতে পারবে মুসলিম লীগ কী জিনিস। ঠিক আছে, তো এটা এবার স্যার বড় চাপ, সবাই বলে স্যার মুসলিমকে নেবে, যে মুসলিম লীগ আর মুসলিম দুটো আলাদা জিনিস। মুসলিম লীগ একটা দলের নাম, যেমন স্যার বিজেপি একটা দল, কংগ্রেস একটা দল, ওইরকম মুসলিম লীগ একটা দল। ব্রিটিশরা ইচ্ছা করে নামটা এমনভাবে ধর্মের সাথে কানেক্ট করেছে যাতে করে মানুষজন প্রথমে নাম দেখে বিভেদে চলে যায়। ঠিক আছে, তো এটা একটা নাম, একটা দলের নাম। প্রচুর মুসলিম ছিল যারা মুসলিম লীগকে সাপোর্ট করতো না, যারা আনডিভাইডেড ইন্ডিয়াকে সাপোর্ট করতো। আসি স্যার, তারপরে আসি স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ তৈরি। আমি পড়ছি স্যার, কী পড়ছি, বঙ্গভঙ্গ হয়ে গেল। এবার বঙ্গভঙ্গ হওয়ার পরে ভারতবর্ষে কী কী ঘটনা ঘটছে, একটা মুসলিম লীগ গঠন হলো। তারপরে স্যার স্বদেশী আন্দোলন লঞ্চ হলো। ওই সময়ই স্যার ওই 1905 সালেই ওই সময়ই স্বদেশী আন্দোলন লঞ্চ করলো 1905 সালের 7ই আগস্ট। স্যার তারিখটা মনে রাখবে, এই কারণে মনে রাখবে, এতদিন তারিখ দিত না, কিন্তু রিসেন্ট 2024 পরীক্ষা দেখলাম তারিখ জিজ্ঞাসা করেছে। অপশানে 1905 করে দুটো অপশান দিয়েছে, একটা তারিখ 7ই আগস্ট, একটা অন্য দিয়ে দিয়েছে। তো কোশ্চেন যেভাবে আপডেট হচ্ছে আমরা একটু আপডেট করি। তারিখ মনে রাখবে স্যার 7ই আগস্ট, তাহলে স্বদেশী আন্দোলন 7ই আগস্ট লিখে রাখবে ম্যাটেরিয়ালে। ঠিক আছে, তারিখ দেওয়া নাই বোধহয়, ওখানে লিখে রাখবে 7ই আগস্ট। এখানে অনেক ইনফরমেশন দেওয়া, ওখানে দেওয়া নেই, এগুলো ইনক্লুড করতে যাবে। স্বদেশী আন্দোলন হয়ে গেল। স্বদেশী আন্দোলন কী ছিল এবার এটা বলি স্যার। স্বদেশী নাম দেখে বুঝতে পারছো, স্বদেশী, নিজের দেশের জিনিস ইউজ করব, নিজের দেশের জিনিস ইউজ করব। ব্রিটিশরা বললো বেঙ্গলকে ভেঙে দাও, বেঙ্গলকে 1905 সালে দুভাগে ভেঙে দিল স্যার। একটা কি, একটা চলে গেল ইস্ট বেঙ্গল আর আসাম, একটা হয়ে গেল বেঙ্গল, দুটো ভাগে বেঙ্গল ভেঙে গেল। শুরু হয়ে গেল স্বদেশী আন্দোলন, নিজের দেশের জিনিস ইউজ করবো, আর ব্রিটিশদের দেওয়া কোনো জিনিস ইউজ করবো না, ওদের জিন্স ওদের জামা ইউজ করবো না, আমার দেশের তৈরি খাদির ধুতি হোক, খাদির জামা কাপড় হোক, আমরা নিজের দেশের জিনিস ইউজ করবো। স্বদেশী আন্দোলনের একটা চারিদিকে রমরমা শুরু হলো 1905 সাল। ঠিক আছে, দেখো লিডার কে ছিল স্যার, লালবাল পাল। লালবালের পালের স্যার নাম বারবার পাবো, ইংরাজের সম্পর্কে আমরা পরে পড়বো। লালবাল পাল, লাল ফর লালা রাজপথ রায়, বাল ফর বাল গঙ্গাধর তিলক, পাল ফর বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, লালবাল পাল।
বলেছিলাম স্যার, মনে রাখো স্যার, এই লালবাল পাল আর অরবিন্দ ঘোষ এরা হচ্ছে চরমপন্থী লিডার বলেছিলাম আগের দিন। তাহলে লালবাল পাল, অরবিন্দ ঘোষ এরা ছিল এই লিডার। বিদেশি পণ্য বর্জনের ডাক গ্রহণ করা হয়, এক্ষুনি বললাম বিদেশি জিনিস ইউজ করবো না, সব স্বদেশি জিনিস ইউজ করব। 1905 সালের 7ই আগস্ট কলকাতা অধিবেশনে এটা গ্রহণ করা হয়েছিল, স্বদেশি আন্দোলন। ঠিক আছে, এই সময় ভারত তুলা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। স্যার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যার পরীক্ষায় দিয়েছে যে যখন ভারতবর্ষে স্বদেশি আন্দোলন চলছিল, ভারতবর্ষে কোন কিসের চাষ বেশি হতো? তুলা কার্পাস উৎপাদন হতো প্রচুর পরিমাণে। লিখে রাখবে, ওখানে না থাকলে লিখে রাখবে ম্যাটেরিয়ালে, তুলা চাষ হতো, তুলা। ঠিক আছে, লিখে রাখবে তুলা চাষ। তুলা চাষের জন্য বিখ্যাত ছিল, লিখলে স্যার। নেক্সট, এই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র অঙ্কন করেন, ভারত মাতার চিত্র অঙ্কন করেন। স্যার এই যে দেখো, ভারত মাতার চিত্র অঙ্কন করেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন এই আন্দোলনের সময়। ভারত মাতা পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে, ভারত মাতা চিত্র কে অঙ্কন করেন? ঠিক আছে, তারপর জিজ্ঞাসা করবে কোন আন্দোলনের সময় করা হয়েছিল? স্যার স্বদেশি আন্দোলন যখন চলছিল তখনই এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, সমস্যা নেই, বুঝে গেলাম। তাহলে স্বদেশি আন্দোলন স্যার কী পড়লাম? লিডারের নাম পড়লাম স্যার লালবাল পাল, অরবিন্দ ঘোষ। কবে চালু হয়েছিল? 1905 সালে 7ই আগস্ট কলকাতা অধিবেশনে এটা গ্রহণ করা হয়। তারপরে পড়লাম এই সময় ভারতবর্ষ তুলা চাষের জন্য বিখ্যাত ছিল। এই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর স্যার ভারত মাতা চিত্র অঙ্কন করেন, ভারত মাতা চিত্র অঙ্কন করেছিলেন, ভারত মাতা চিত্র। এমন ভেবো না স্যার ভারতের ম্যাপ অঙ্কন করেছিল, ম্যাপ আলাদা জিনিস। ভারত মাতা, যেটাকে আমরা মাতৃ সম্বোধন করি, ভারত মাতা, ভারত মাতা চিত্র অঙ্কন করেছিলেন। হ্যাঁ, এটা কি কি থাকে? একটাতে বোধ হয় ধানের তুষ, একটাতে বেদ, একটাতে কি আছে খাদি নাকি বস্ত্র, আর একটাতে মালা। আচ্ছা স্যার, এবার আচ্ছা একটা কথা বলো তো, আচ্ছা ভারত মাতা একটা জিনিস তো স্যার এটা থেকে বুঝতে পারছো যে এই যে কান্ট্রির যে নেম, এটাকে আমরা ফিমেল হিসাবে ধরি। দেখবি যখন নাউন প্রোনাউন তোমাদের হয়ে গেছে, চলছে প্রোনাউন পড়বে, দেখবে এই যে ভারতকে রিপ্লেস করছি, চাঁদকে রিপ্লেস করছি আমরা সি দিয়ে, হি দিয়ে রিপ্লেস করি না কিন্তু, বা ইট দিয়েও রিপ্লেস করি না, কারণ এই জিনিসগুলোকে সব আমরা মেয়েদের সাথে তুলনা করি। যত যত কাইন্ড সবগুলোকে মেয়েদের সাথে তুলনা করি। নদী, কখনো বলি নদ, নদী মেয়েদের সাথে তুলনা করি। ভারত মাতা, ভারত পিতা বলি না। ঠিক আছে, যত সব কাইন্ডনেস মেয়েদের সাথে তুলনা হয়, সফটনেস মেয়েদের সাথে, আর যত স্যার রাফ বিহেভিয়ার সব ছেলেদের সাথে। সূর্য, শক্তি, মুক্তি, এগুলো স্যার যুদ্ধ, এগুলো সব ছেলেদের সাথে। ঠিক আছে, আর যত সফটনেস কাইন্ডনেস সব মেয়েদের সাথে। চাঁদ ছেলে না মেয়ের সাথে? মেয়ের সাথে। কেন স্যার? কি চাঁদ মামা বলি না? মামা বলি তো স্যার, ছেলে হওয়া উচিত ছিল। ছেলে মামা বলি না কি বলি সেটার সাথে এটা তুলনা হয় না, সেটা হচ্ছে যে ওর সফটনেসটাকে দেখে তুলনা হয়। চাঁদকে মামা বলি স্যার আমাদের নিজের সাপেক্ষে। বাচ্চা ছেলেকে, যখন একটা ছেলে বাচ্চা থাকে, ওই বাচ্চা ছেলেকে বাইরে নিয়ে গিয়ে চাঁদ মামা করি। ওই বাচ্চাটা যখন বড় হয় বলি চাঁদের মতো বউ নিয়ে আসবো। তাহলে এতদিন ওটাই ওর মামা ছিল, ওর বাচ্চাটা যখন বড় হলো ওটাই ওর বউ হয়ে গেল। এটা আমাদের স্বার্থে আমরা চেঞ্জ করে নিই জেন্ডার। সময়ের সাথে সাথে মামাকে বউ বানিয়ে দিলাম। তো স্যার গেল, এটা গেল হচ্ছে গিয়ে গল্প। আচ্ছা বলো তো ইট, আচ্ছা যখন বলছে এই শোনো, স্টুডেন্টের আগে আমরা হি বসাবো না সি বসাবো না ইট বসাবো? স্টুডেন্টকে যদি রিপ্লেস করি প্রোনাউন দিয়ে, তো ওটাকে কী দিয়ে রিপ্লেস করবো? কী করবো? হি সি ইট কী দিয়ে রিপ্লেস করবো? কি বলে কি দিয়ে রিপ্লেস করবো? স্টুডেন্টের আমি প্রোনাউন কি লিখবো? হি লিখবো, সি লিখবো না ইট লিখবো? শোনো ভালো করে শুনবে স্যার, পার্থক্য হয়ে যায় কোথায়? হি এর সাথে ইটের। বলছে স্টুডেন্টকে আমরা হি দিয়ে রিপ্লেস করি, সে ছেলে হোক আর মেয়ে হোক। যখন স্টুডেন্ট বলবো হি দিয়ে। ইটও হচ্ছে এমন একটা জিনিস যাকে যখন আমরা বুঝতে পারি না ইট দিয়েও করি, কিন্তু কোথায় হি কোথায় ইট বসে, যাকে সামনে আনলে বোঝা যাবে এটা ছেলে না মেয়ে, ওটা হি। মানে একটা আমি বললাম স্টুডেন্ট,
এবার স্টুডেন্ট শুনে বুঝতে পারছি না ছেলে না মেয়ে, কিন্তু ওকে যদি সামনে নিয়ে আসে বুঝতে পারবো ছেলে না মেয়ে, বুঝতে তো পারবো, তাহলে এটা রিপ্লেস হবে হি দিয়ে। কিন্তু যাকে সামনে আনলেও তুমি বুঝতে পারবে না ছেলে না মেয়ে, সেটা রিপ্লেস হবে ইট দিয়ে। যেমন তোমাকে বললাম পিঁপড়া, তোমাকে এনে দিয়ে দিলাম সামনে একটা লাল পিঁপড়া, বলো তো ছেলে না মেয়ে, তোমাকে কেটে তুমি ল্যাবে নিয়ে কাটো তাও বুঝতে পারবে না ছেলে না মেয়ে, ওটা রিপ্লেস হয়ে যাবে ইট দিয়ে। বোঝা গেল? তাহলে বুঝতে, আচ্ছা যাই হোক স্যার এখানে আসি। এই স্যার কী ছিল, ভারত মাতাতে ছিলাম বা মাতাতে ফিরে আসি। আচ্ছা মল্লে, এবার চলে আসি স্যার মল্লে মিন্টো রিফর্মস। মল্লে মিন্টো রিফর্মস বলা হয় ভারতবর্ষের প্রথম সাম্প্রদায়িক যে চিন্তাভাবনা, এই যে পাকিস্তান গঠনের যে চিন্তাভাবনা, প্রথম যে রিফর্মসটা দিয়ে মানুষের মনের মধ্যে গাঁথা হয়েছিল সেটা হচ্ছে মল্লে মিন্টো রিফর্মস দিয়ে। 1909 সাল, খুব ইম্পর্টেন্ট, তা একদম সাল মুখস্থ রাখবে, 1909 সাল মল্লে মিন্টো রিফর্মস। বলছে এখান দিয়েই প্রথম সাম্প্রদায়িক বীজ বপন করা হয়। প্রথম মানুষের মাইন্ডে আসে না আমরা একটা আলাদা দেশ পাকিস্তান আমাদের দরকার, এই মল্লে মিন্টো রিফর্মসে। কী বলা হয়েছিল এখানে? আচ্ছা বলো তো, এই যে কদিন পরে ভোট আসছে, এমন কি হয় আমাদের দেশে এখন যে হিন্দুরা আলাদা ভোট দেবে, মুসলিমরা আলাদা দেবে, খ্রিস্টানরা আলাদা দেবে? হয় না, হয়তো না। আমরা তো সবাই একসাথে ভোট দিই, সে যার মতো প্রার্থীকে দিব আলাদা ব্যাপার, কিন্তু ভোট তো একসাথে দিব। এমন তো হয় না হিন্দুদের জন্য আলাদা ভোট, মুসলিমদের জন্য আলাদা ভোট, তা তো হয় না, সবাই একসাথে ভোট দেয়। কিন্তু এই মল্লে মিন্টো রিফর্মসে বলা হলো, কি বলে দিল, বলছে যারা মুসলিম কমিউনিটি আছে, যারা মাইনরিটি আছে, তারা আলাদা ভোট দিবে, বাদ বাকি জেনারেল আলাদা ভোট দিবে। ঠিক আছে? এবার স্যার মুসলিম বিরোধিতা করছি তা কিন্তু না, যেটা বলা আছে, যেটা বলেছে সেটাই বাস্তব, ইতিহাস যেটা বলছে সেটা তো শিখতেই হবে। ঠিক আছে? এবার এমন না যে স্যার যে মুসলিমরা এটা চেয়েছিল, তাও না। হ্যাঁ, কিছু যারা তো বললাম যারা মুসলিম লীগে ছিল তারা চাইছিল হ্যাঁ আমরা আলাদা ভোট দিব, এই গল্প। যারা মুসলিম লীগে ছিল তারা চাইছিল যে আমরা আলাদা ভোট দিব, কিন্তু যারা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল তারা বলছিল না একসাথে ভোট দেব, তো বিভাজন ছিলই। তো যাই হোক, এখানে বলে দিল যে যারা মুসলিম কমিউনিটি আছে, যারা মাইনরিটিতে রয়েছে, তারা আলাদা ভোট দিবে, মানে ওদের জন্য প্রার্থী আলাদা হবে। আর বাদ বাকি জেনারেল, হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান, শিখ, এদের জন্য প্রার্থী আলাদা হবে, এদের ভোট আলাদা হবে। তাহলে স্যার আচ্ছা এটা গল্প, এই তাকাও স্যার, ভোট আলাদা দিল, তো এটাতে দেশ বিভাজনের চিন্তাভাবনা আসলো কোথা থেকে? ভোট আলাদা দিল, তো এটাতে খারাপ কী আছে? হতেই পারে, খারাপ তো কিছু নাই। ওদের কমিউনিটি কম আছে, ওদের জন্য আলাদা ভোট দান, ওদের আলাদা প্রার্থী করে দিলাম, ওদের রিপ্রেজেন্টেটিভ আলাদা করে দিলাম, এটা খারাপ কী? বলছে হ্যাঁ খারাপ আছে। কী খারাপ আছে? বলছে আমার চিন্তা ভাবনা ভালো করে শোনো, এটা ব্রিটিশরা কিন্তু আমাদের মতো, মানে এখন আমরা যতটা চালাক, ওরা আজ থেকে 150 বছর আগে তার থেকে বেশি চালাক ছিল। ওরা এটা তাৎক্ষণিক প্রভাবের জন্য করেনি, এটা ওরা দূরদর্শিতা ভেবে করেছিল যে তুমি যখন আমি আলাদা ভোট দিচ্ছি, আলাদা রিপ্রেজেন্টেটিভ, আস্তে 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 আমার মাইন্ডে এটা সেট হয়ে যাবে যে আমরা আলাদাভাবে থাকবো, আমরা আলাদাভাবে আলাদা দেশ নিব। আমি তোমাকে বলে দিলাম, এখন আমরা একসাথে বসে আছি, ধরো না একসাথে বসে আছি, এবার একসাথে বসে আছি, কোনো অসুবিধা নাই। ওখানে ধরো হিন্দু বসে আছে, কেউ একজন মুসলিম বসে আছে, একসাথে চলছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন বলে দিলাম যে এই দিকে হিন্দুরা বসো, এই দিকে মুসলিমরা বসো, এটা আমি একদিন বললাম, কিন্তু এটা যখন 6 মাস চলে যাবে আর কিন্তু ওরা একসাথে বসবেই না, মানে আমরা এদিকে বসবো, ওদিকে গিয়ে বসবো না, এটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। এখান থেকে তৈরি হয় ওই যে তোমার ডিসক্রিমিনেশনের ব্যাপারটা। ঠিক আছে? ভেদাভেদের ব্যাপার এখান থেকে তৈরি হয়। ভেদাভেদ, বৈচিত্র্যতা ভালো, আমরা বলি না যে ভারত বৈচিত্র্যের দেশ, ঠিক আছে, বৈচিত্র্যের দেশ, বৈচিত্র্যতা ভালো, কিন্তু বৈচিত্র্যতাই আবার ভেদাভেদের জন্ম দেয়, বৈচিত্র্যতাই ভেদাভেদের জন্ম দেয়। বুঝতে পারলে? তো যাই হোক স্যার, বোঝা গেল মুসলিম লীগের গল্প। স্যার মুসলিম লীগ বলছি, মল্লে মিন্টো রিফর্মস। মল্লে মিন্টো রিফর্মস তাহলে কত সাল? 1909 সাল হচ্ছে মল্লে মিন্টো রিফর্মস। এরপরে আসি বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ তো চলছে, বঙ্গভঙ্গ চলছে, চারদিক দিয়ে চাপ পড়ে গেছে। বঙ্গভঙ্গ 1905 সালে যখনই ব্রিটিশ সরকার ঘোষণা করল, লর্ড কার্জন ঘোষণা করলো বঙ্গভঙ্গ, বাংলাকে ভেঙে দিলাম, সেদিন থেকে আন্দোলন শুরু হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করে দিল। ঠিক আছে, রাখি বন্ধন চালু হয়েছিল আলাদা উদ্দেশ্যে, রাখি বন্ধন চালু হয়েছিল হিন্দু মুসলিম বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতিভেদকে একসাথে নিয়ে আসার জন্য, যাতে করে বঙ্গভঙ্গ না হয়। তো রাখি বন্ধন চালু হলো। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান লঞ্চ করলো। ঠিক আছে,
তারপরে আরও বিভিন্ন পত্রপত্রিকার কথা আমরা আগের দিন পড়লাম, সঞ্জীবিনী পত্রিকা, এই সেই পত্রিকাগুলো, আনন্দবাজার পত্রিকাগুলো পড়লাম আমরা, বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো নিয়ে বিরুদ্ধে লেখা শুরু হলো। তো সবাই সবার মতো করে বঙ্গভঙ্গের কিন্তু বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। স্বদেশী আন্দোলন লঞ্চ হয়ে গেছে। তাহলে বিভিন্ন রকমভাবে আন্দোলন চলছে। ব্রিটিশ বুঝে গেছিলো যে আর বেশি দিন বঙ্গভঙ্গ করে রাখা যাবে না, বঙ্গভঙ্গকে আর বেশি দিন করে রাখা যাবে না, ওটাকে একসাথে আনতেই হবে। কারণ যেভাবে গোটা বেঙ্গল জুড়ে আন্দোলন শুরু হয়েছে, আর বেশি দিন এটাকে থামা যাবে না। ভালো কথা। সালটা চলে আসলো 1911-12। বলছে 1911 সালে দ্বিতীয় হার্ডিংস ছিলেন তখন গভর্নর। দ্বিতীয় হার্ডিংসের সময় ইংল্যান্ড থেকে রাজা ঘুরতে এসেছিলো ভারতে। রাজার নাম হচ্ছে পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ দ্বিতীয় হার্ডিংসের সময় ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে ভারতবর্ষে ঘুরতে এসেছে। এবার ও যখন ঘুরতে আসলো, ওর জন্য দেখো কী ধরনের অসভ্যতা, যে এক বেঙ্গলের মানুষ তখন না খেয়ে মরছে। 1911-12 সাল, দুর্ভিক্ষ চলছে, না খেয়ে রাস্তাতে ওই যে ফ্যান খেয়ে বেড়াচ্ছে। কারো বাড়ি থেকে হয়তো ফ্যান ফেলে দিবে, ওটার আশায় মানুষ বসে আছে যে কখন ফ্যান ফেলবে, ফ্যানটা আমি নিচ থেকে নিব, দিয়ে খাবো। এতটা অভাব চলছে তখন বেঙ্গলে। বলছে এই সময় 1911-12-তে যখন জর্জ 5 যখন কলকাতায় ঢুকলো, বলছে ওকে ওয়েলকাম করার জন্য ওখানে গ্র্যান্ড ওয়েলকাম, বিশাল বড় দরবার বানানো হয়। যেমন দিল্লির দরবার বানানো হয়েছিল, দিল্লি দরবার, ওই এই সময় তো দিল্লির দরবার তৈরি হলো, এই সময় দিল্লির দরবার বানানো হলো ওকে ওয়েলকাম করার জন্য। এই জর্জ 5কে ওয়েলকাম করার জন্য কোটি কোটি টাকা খরচা, কিচ্ছু না। আমরা ধরো কোনো মন্ত্রী আসবে, ওকে ওয়েলকাম করার জন্য সাজিয়েছি, ঘর মালা ফালা বানিয়েছি, প্যান্ডেল বানিয়েছি। এইরকমই দিল্লির দরবার বানালো কোটি কোটি টাকা খরচা করে। মানুষজন না খেয়ে মরছে, এগুলোর দিকে ধ্যান নেই। কোটি কোটি টাকা খরচা করে ওকে ওয়েলকাম করা হচ্ছে দিল্লির দরবার বানিয়ে। ঠিক আছে, এটা একটা বড় একটা খারাপ দিক ছিল এই সময়। আচ্ছা, উনি এবার যখন আসলেন, দেখছে ফাঁকা বেঙ্গল, ফাঁকা। যে বেঙ্গল বলছিল বেঙ্গল এত বেঙ্গলের ট্রেড হয়, বেঙ্গলে এত মনীষীর জন্ম, ওই বেঙ্গল ফাঁকা কেন? এরকম চারিদিকে ঝামেলা, শুধু ঝামেলা। আমি আসছি ওয়েলকাম করার জন্য, লোকজন নাই, শুধু লোকজন বিরোধিতা করছে, আন্দোলন করছে, কিসের জন্য? তো প্লট কার্জন বুঝে গেছে, উপায় নাই, বলতে হবে সত্যি ঘটনা। বললো যে এরকম ব্যাপার, আমরা বেঙ্গলকে ভেঙে দিয়েছিলাম। বলে কেন ভাঙলে? ওই যে বেঙ্গল না ভাঙলে ব্রিটিশরা বেশি দিন টিকতে পারবে না। বেঙ্গল থেকেই সব কিছুর জন্ম হচ্ছে, বেঙ্গল থেকেই সমস্ত বিদ্রোহের সূচনা হচ্ছে। বেঙ্গলকে ভাঙা খুব দরকার ছিল। ওই যে ভেঙে কী ফল পেলে? ওই যে ফল আরও খারাপ হয়ে গেল, আরও ঝামেলা বেড়ে গেছে। ওই যে তাহলে এক কাজ করো, আবার বেঙ্গলকে একসাথে করে দাও। তো জর্জ 5 এই দিল্লির দরবারে দাঁড়িয়ে 3টা ঘোষণা করলো। কি 3টা ঘোষণা করলো? বলছে আমরা বেঙ্গলকে আবার একসাথে নিয়ে চলে আসবো। যেটা বঙ্গভঙ্গ করা হয়েছিল, বঙ্গভঙ্গকে আমরা তুলে দিলাম, বঙ্গভঙ্গকে রদ করে দিলাম। ফার্স্ট ঘোষণা। দ্বিতীয় ঘোষণা করলো, ওরা কিন্তু চালাক কম না, বললাম না চালাকের অভাব নেই তো। ওরা জানে বেঙ্গল এতদিন পর্যন্ত কলকাতা রাজধানী ছিল ভারতের। ওরা জানে কলকাতাকে রাজধানী, বেঙ্গলকে তো আমি একসাথে নিয়ে আনলাম, কিন্তু কলকাতাতে আর রাজধানী করা যাবে না। কারণ কলকাতাতে সব শিক্ষিত লোক, এখানে রাজধানী করলে মুশকিল আমাদেরই। ওই যে রাজধানীকে ট্রান্সফার করে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে অশিক্ষিত লোকের বেশি, অশিক্ষিত জায়গাতে করা সুবিধা। বুঝতে পারছো? যত মানুষ শিক্ষিত হবে তত মানুষ ভালো খারাপ বুঝতে পারবে। ঠিক আছে, তখন তো মানুষ এখন যেমন আমরা এখন ভোট কিন্তু ধর্মের ভিত্তিতে চলে গেছে। মানুষ যত আর ইচ্ছা করেই যারা নেতারা রয়েছে তারা ইচ্ছা করে এই জিনিসটাকে বজায় রাখছে, যাতে করে মানুষ এই ভিত্তিতে ভোট দেয়। যত মানুষ শিক্ষিত হবে এই জিনিসগুলো কমবে, চাইছে না, তো জন্য দেখছি স্কুল কলেজের অবস্থা এরকম। তো যাই হোক, এই সময়েও বললো যে ওরা কলকাতাতে শিক্ষিত মানুষ বেশি, এক কাজ করো, এটাকে ট্রান্সফার করে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে মানুষজন শিক্ষিত কম। বলছে কোথায় নিয়ে যাও? হরিয়ানা। তখন দিল্লি কিন্তু হরিয়ানাতে। দিল্লির এখনও যদি দিল্লির লোকেশন দেখবে হরিয়ানার মধ্যেই আছে, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তো বলছে হরিয়ানার পাশে দিল্লি বলে একটা জায়গা আছে, ওখানে ট্রান্সফার করো, লোকজন ওখানে কম শিক্ষিত আছে, ট্রান্সফার করো রাজধানীকে কিসে। তো হরিয়ানাতে এখনও দেখবে যে ভ্রূণকণ যেটা হত্যা হয়, কন্যা, তো হত্যার পরিমাণ এখনও কিন্তু হরিয়ানাতে বেশি। এখনও কিন্তু ওদের যদি শিশু যদি মেয়ে জন্মায় তাহলে ওরা কিন্তু হত্যা করে দেয়, প্রায় বেশিরভাগই হত্যা করে দেয়। তো এখনও হরিয়ানা কিন্তু এইসব দিক থেকে এখনও পিছিয়ে আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি কন্যা ভ্রূণ হত্যা হয় কিন্তু হরিয়ানাতে। তো ওই সময় তো আরও বেশি ছিল। ওই যে ওরা ইচ্ছা করে হলো রাজধানীকে ওদিকে নিয়ে যাও। ঠিক আছে, তাই ওখানে মানুষজন একটু কম শিক্ষিত আছে, ওই চাপটা কম পড়বে, বলো ঠিক আছে। ওই দিল্লি কিন্তু একসময় অশিক্ষিত জায়গা ছিল বলে রাজধানী ট্রান্সফার করেছিল। আজকে দেখছি দিল্লি কোথায় চলে গেল, একটাই কারণ, রাজধানী ট্রান্সফার হয়ে গেছে বলে। রাজধানী কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা থেকে মালদা করে দেখবে 10 বছরে মালদা চেঞ্জ হয়ে যাবে। রাজধানী চেঞ্জ হওয়া মানে কি, টোটাল জিনিসপাতি সব ওখানে কেন্দ্রীভূত হয়ে যাবে, যত প্রশাসনিক ভবন সব মালদা চলে আসবে।
আশেপাশে এগুলোকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে। লোকজন যেগুলো তোমার বাড়ির হয়তো 2 লাখ টাকা কাঠা ছিল, ওগুলো হয়ে যাবে 20 লাখ টাকা কাঠা দাম। উপায় নাই, একদিনে অমৃত হবে, আমি একদিনে বড় লোক, রাতারাতি বড় লোক। সকাল রাত্রে ঘোষণা হলো রাজধানী মালদা, সকালবেলা কোটিপতি হয়ে গেছি। তো যাই হোক, তাহলে এই 2 নম্বর ঘোষণা হলো যে আমরা রাজধানীকে তাহলে দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাব। 2 ঘোষণা। প্রথম ঘোষণা কি? বঙ্গভঙ্গ রদ করে দেবো। দ্বিতীয় ঘোষণা হলো রাজধানীকে কলকাতা থেকে দিল্লিতে শিফট করে দেবো। 3 নম্বর ঘোষণা করলো যে আমরা বেঙ্গল থেকে বিহারকে কেটে দেবো, বিহার আলাদা রাজ্য হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা ঘোষণা 1911 সালে হয়েছিল, কিন্তু কার্যকরী 1912 থেকে হয়। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে কবে রাজধানী কলকাতা থেকে দিল্লি করা হয়েছিল, কবে ঘোষণা হয়েছিল 1911 সাল, কার্যকরী কবে থেকে হয়েছিল 12 থেকে। ঠিক আছে, কোশ্চেন ভালো করে পড়বে, অপশন ভালো করে দেখবে, তারপরে অ্যান্সার করবে। হ্যাঁ, ওই তো বললাম যে ঘোষণা 11তেই হয়েছিল, যদি উল্লেখ করে দেয় কার্যকরী কবে থেকে হয়েছিল 12ই দিবে। 11তেই 3টা ঘোষণা হয়েছে। ঠিক আছে, বুঝে গেলে স্যার? দেখো তাই লেখা আছে। দ্বিতীয় হার্ডিংস ছিল ভাইসরয়। 1911 সালে 5ম জর্জ ইংল্যান্ডের রাজা ভারতবর্ষে আসেন, উনার সম্মানে দিল্লিতে দরবার প্রতিষ্ঠিত করা হয়। 3টি ঘোষণা কার্যকরী, 3টে ঘোষণা হয়, কার্যকরী হয়েছিল 12 থেকে। বঙ্গভঙ্গ তুলে নেওয়া হয়, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে করা হয়, আর বাংলা থেকে বিহারকে আলাদা করে দেওয়া হয়। বুঝে গেলে? তারপরে আবার 36-এ গিয়ে উড়িষ্যা আলাদা হয়ে গেল, ঝাড়খণ্ড হয়ে গেল কবে? 2000-এ। এবার আসি স্যার শ্যামজি কৃষ্ণ বর্মা। ঠিক এই সময় 1905 সালে, এই যেহেতু এই সময়কার কথা পড়ছি, তাহলে ওই সময় আর কী কী ঘটনা ঘটছে সেটাও পড়ি। এই সময়কার একজন বিখ্যাত লিডারের নাম হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা নাম শুনেছো? নাম শুনিনি স্যার, কারণ ইতিহাস আমাদেরকে এগুলো মনেই রাখে না। এত বড় বড় নাম, এত কিছু করে গেছে স্যার, এত কিছু, কিন্তু আমরা ইতিহাস আমরা পড়ি না, ইতিহাস মনেই রাখে না। কি করেছে শ্যামজি কৃষ্ণ বর্মা? শোনো কি করেছে। 1905 সালে তিনি ইন্ডিয়া হাউস নামে একটা লন্ডনে একটা সোসাইটি প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়া হাউস, পরীক্ষায় কোশ্চেন দিবে ইন্ডিয়া হাউস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সাল। কোথায় হয়? লন্ডনে হয়। আমরা এইটুকুটাই পড়ে এসেছি ছোটোবেলা থেকে, যদি পড়েও থাকি যে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছে? শ্যামজি কৃষ্ণ বর্মা। কত সাল? 1905 সাল। কিন্তু কেন করেছে, ইন্ডিয়া হাউস কী ছিল এটা কোনো দিন শুনেও নি, ওই জন্য লোকটার কথা আমার মনে রাখা প্রয়োজনও মনে হয়নি। ইন্ডিয়া হাউস কী ছিল? বাড়িঘর বানিয়েছিল হয়তো। ইন্ডিয়া হাউস ছিল একটা, কি বলবো, দেশীয়, মানে কি বলবো ওটাকে, আন্দোলনকারী একটা সংস্থা, যেটা দেশের মধ্যে থেকে এরা যেমন লড়াই করছিল, কংগ্রেস বলো বা আরও যেগুলো দেশের ল্যান্ড হোল্ডার সোসাইটি ও মুগ্ধ, এরা যেমন দেশের মধ্যে থেকে লড়াই করছিল, ইন্ডিয়া হাউস লন্ডনে প্রতিষ্ঠিত হয়ে লন্ডনের ওখান থেকে এরা সাপোর্ট করছিল ভারতের স্বাধীনতার জন্য। এটাও একটা জাতীয়তাবাদী সংস্থা। ঠিক আছে, ওরা লন্ডন থেকে, শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডন থেকে ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে সহযোগিতা করছিল। কিভাবে? অস্ত্র দিয়ে। চুপিচাপি করে ওরা ইংল্যান্ড থেকে অস্ত্র পাঠাতো। শ্যামজি কৃষ্ণ বর্মা চুপিচাপি করে ওখান থেকে বিভিন্ন মালপত্রের সাথে লুকিয়ে লুকিয়ে অস্ত্র পাঠাতো ভারতবর্ষে যারা লড়াই করছে ব্রিটিশদের বিরুদ্ধে, তাদেরকে অস্ত্রের সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে ইনার অবদানও কিন্তু কম না। ঠিক আছে, পাঠাতো। 1905 সালে আর কি হয় স্যার? ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠিত করেন লন্ডনে তিনি। মাথায় রাখবে, হোমরুল লীগ স্যার, হোমরুল লীগের কথা আমরা পরে পড়ব। ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন 1905 সালে লন্ডনে তিনি। বোঝা গেল? হোমরুল লীগ নয়, কিন্তু হোমরুল লীগের কথা আমরা পরে পড়ব। আসি স্যার মাদাম কামা, মাদাম ভিকাজি রুস্তম কামা। এই মাদাম কামার সাথে কোনো রকম মানে ক্রস কানেকশন করে শ্যামজি কৃষ্ণ বর্মা জড়িত। কিভাবে জড়িত বোঝো। যেমন শ্যামজি কৃষ্ণ বর্মা যেমন লন্ডন থেকে সাপোর্ট করছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, এইরকমই মাদাম ভিকাজি রুস্তম কামা, ইনিও কিন্তু ভারতীয় না, ইনি জার্মানি শহরের স্টুটগার্ট শহরের ওই দিককার বাসিন্দা। তিনি জার্মানির স্টুটগার্ট শহরে একটা হওয়ার কথা ছিল, কনফারেন্স, একটা কনফারেন্স হওয়ার কথা ছিল, বিভিন্ন দেশের কনফারেন্স হবে। তো ইনি কি করলেন, ওই জার্মানির স্টুটগার্ট শহরে ভারতের পতাকা উত্তোলন করলেন। মানে ধরো এখানে একটা কনফারেন্স হচ্ছে, সবাই ধরো বিভিন্ন আলাদা আলাদা দেশ থেকে এসছো, কেউ হয়তো এসছো আমেরিকা থেকে, কেউ রাশিয়া থেকে, কেউ ইতালি, কেউ জার্মানি থেকে, বিভিন্ন দেশ থেকে এসছো। আমি জার্মানির প্রতিনিধি হয়ে, আমি ধর না মাদাম ভিকাজি রুস্তম কামা, আমি গেছি জার্মানির প্রতিনিধি হয়ে, আমি আমার দেশের ফ্ল্যাগ নিয়ে গেছি, তার সাথে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগকেও ওখানে রেখে দিয়েছি।
এবার সবার মধ্যে এবার সব দেশের রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা বলছে এটা কোন দেশের ফ্ল্যাগ, বলছে এটা তো ব্রিটিশ ফ্ল্যাগ, না সরি ইন্ডিয়ার ফ্ল্যাগ, বলছে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ইন্ডিয়া বলে তো কোনো দেশের এক্সিস্টেন্স নাই, ওখানে তো ব্রিটিশরা শাসন করছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ কেন তুমি নিয়ে এসছো? বলছে ব্রিটিশরা, ও তখন প্রথম গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের একটা জায়গা রাখলো যে না, ভারতবাসীকে ব্রিটিশরা জোর জবরদস্তি ধরে রেখেছে, ঠিক আছে, ভারতবর্ষকে স্বাধীন করা দরকার, আমাদের কর্তব্য যে একটা দেশকে জোর জবরদস্তি ব্রিটিশরা এইভাবে অত্যাচার করছে, ওদেরকে স্বাধীন করা। তো পরীক্ষায় কোশ্চেন দিবে, বিদেশের মাটিতে প্রথম ভারতের ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন মাদাম ভিকাজি রুস্তম কামা। কোথায় করেছিল? জার্মানির স্টুটগার্ট শহরে, ঠিক আছে, 1907 সালে। প্রতিষ্ঠাতা করেছিলেন ফ্রি ইন্ডিয়া সোসাইটি 1906-এ, আর তিনি এই পতাকা উত্তোলন করেছিলেন 1907 সালে। জায়গার নাম কি বললাম? জার্মানির স্টুটগার্ট শহর, ঠিক আছে। 1907 সালে তিনি এখানে ভারতের জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করেন। 1906 সালে তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, মাথায় রাখবে। আচ্ছা স্যার, এখানে মাদাম ভিকাজি রুস্তম কামার অবদান এখানে শেষ না, আর একটু অল্প বলি এনার সম্পর্কে। বলছে এরপরে তিনি কিন্তু একদম পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে গেছিলেন, তার প্রচুর অ্যাক্টিভিটি ভারতের দিকে ঝুঁকে গেছিলো। একই রকম যে কাজটা শ্যামজি কৃষ্ণ বর্মা করছিল লন্ডন থেকে, একই কাজটা মাদাম ভিকাজি রুস্তম কামাও করছিলেন। বিভিন্ন পুতুলগুলোতে, এই যে হয় না টেডি বিয়ার পুতুল, পিছন দিকে তুলা ভরা থাকে, চেনের পিছন দিকে তুলা ভরা, ওই বিভিন্ন টেডি বিয়ার আর বিভিন্ন জিনিসগুলোতে ওই ছোটো ছোটো হাতিয়ারগুলো ভরে ভরে তিনি পাঠাতেন ভারতবর্ষে, যে ভারতবর্ষে যারা বিপ্লবী আছে তাদের কাছে পাঠাতেন, যাতে করে তারা ব্রিটিশদেরকে মারতে পারে। এবার হলো কি, ওই হাতিয়ারগুলো দিয়ে এরা গুলি করেছে কোনো একটা বড় অফিসারকে। এবার যখন ওটার পোস্টমর্টম হলো, যখন ওটাকে নিয়ে রিসার্চ করতে লাগলো যে এই গুলি তো ভারতে তৈরি না, এবার যখন খোঁজ করতে দেখলো না এটা তো বাইরে তৈরি হয়েছে, ইংল্যান্ডে তৈরি হয়েছে। এবার খোঁজ করতে, তাহলে ইংল্যান্ড থেকে কেউ পাঠিয়েছে, খোঁজ করতে শ্যামজি কৃষ্ণ বর্মাকে ধরা পড়ে গেল, ওকে নিয়ে এসে আদালতে তুলেছে যে এই হচ্ছে মেন কালপিট, এই সব হাতিয়ারগুলো চুপিচাপি করে পাঠাচ্ছিল। এবার তিনি যখন একদম কাঠগড়া একদম আদালতে আছে, ওর বিরুদ্ধে ঘোষণা হবে, রায় ঘোষণা হবে, ঠিক ওই সময় আদালতে উপস্থিত হলেন মাদাম ভিকাজি রুস্তম কামা। উনি সমস্ত দায়ভার নিজের উপরে নিলেন, বুঝে না, বলে শ্যামজি কৃষ্ণ বর্মার কোনো দোষ নাই, যা করেছি আমি করেছি। কারণ তিনি ভালো করে জানতেন শ্যামজি কৃষ্ণ বর্মা যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে সব সাপ্লাই বন্ধ হয়ে যাবে বিদেশ থেকে। আমি অ্যারেস্ট হলেও চলবে, আমি অ্যারেস্ট হলেও আমার যেটুকুটা সেইটুকুটা শ্যামজি কৃষ্ণ বর্মা সামলে নেবে, কিন্তু ওরটা আমি সামলাতে পারবো না, তো আমি অ্যারেস্ট হলেও চলবে। তিনি সমস্ত দায়ভার, তিনি প্রমাণ দিলেন, দেখো আমি সব পাঠিয়েছি, ও কিছু করেনি, তাহলে সমস্ত দায়ভার তিনি নিজে চলে গেলেন জেলে। এই কারণে মাদাম ভিকাজি রুস্তম কামাকে ভারতের জাতীয়তাবাদের জননী বলা হয়, মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। ভারতের জাতীয়তাবাদের বিপ্লববাদের জননী বা জাতীয়তাবাদের জননী বলা হয়, ভারতীয় বিপ্লব। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? সমস্যা নাই তো? নাই। তিনি সপ্তর্ষি নামে পরিচিত, মাথায় রাখবে, সপ্তর্ষি বলা হয় তাকে, সপ্তর্ষি বলা হয়। তিনি লিখে রাখো নাই ম্যাটেরিয়ালে, তিনি সপ্তর্ষি নামে পরিচিত, তিনি সপ্তর্ষি নামে পরিচিত, তিনি সপ্তর্ষি নামে পরিচিত, তিনি সপ্তর্ষি নামে পরিচিত। তারপরে স্যার আসি গদর পার্টি। স্যার 1913-তে হঠাৎ করে চলে আসলেন কেন? এই কারণে চলে আসলাম, যেহেতু সব বিদেশি সংস্থাগুলোর কথা পড়ছি, ওই জন্য এরকম গদর পার্টি একটা বিদেশি সংস্থা ছিল, জাতীয়তাবাদী সংস্থা ছিল, যেটা ভারতবাসীকে সাপোর্ট করতো, ওই জন্য ওটাও একসাথে পড়ে নি। বোঝা গেল? যদিও এটা অনেক পরের ঘটনা, পরের বলতে মোটামুটি ওই সময়কারই একটু আশেপাশে। বলছে একই রকম আর একটা পার্টি হচ্ছে গদর পার্টি। 1913 সাল কে প্রতিষ্ঠা করেছে? লালা হরদওয়াল প্রতিষ্ঠা করেছে। কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠাতা হয়েছিল এই গদর পার্টি। ছোট ছোট কোশ্চেন, আহমরি তোমাকে এমন কিছু করবে না যে তুমি ইতিহাস নিয়ে রিসার্চ করতে এসছো, এইগুলোই কোশ্চেন পরীক্ষাতে আসবে। গদর পার্টি কত সালে প্রতিষ্ঠাতা হয়, কে প্রতিষ্ঠাতা করে, কোথায় প্রতিষ্ঠাতা করে, এইগুলোই কোশ্চেন। স্যার কত সাল? 1913 সাল। কে প্রতিষ্ঠাতা করেছিল? লালা হরদওয়াল প্রতিষ্ঠা করেছে। কোথায় করেছে? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে তিনি প্রতিষ্ঠাতা করেছেন। গদর পার্টির প্রথম প্রেসিডেন্ট হচ্ছে সোয়ান সিং ভাকনা। ঠিক আছে, সোয়ান সিং ভাকনা, মাথায় রাখবে, সোয়ান সিং ভাকনা হচ্ছে গদর পার্টির প্রথম প্রেসিডেন্ট। তোমাকে দিল, ভুল কোথায় করি স্যার? স্যার আমরা তো সব জানি, সব জানতাম, গামছা আলো আমরা। ওই স্যার কোথায় স্যার? বলো গদর পার্টির প্রথম প্রেসিডেন্টের নাম কি? আমরা পড়ে গেছি স্যার লালা হরদওয়াল, শুধু পড়ে আসলাম লালা হরদওয়াল। স্যার প্রশ্ন মানে পিএসসি ভুল নেলে, ভুল ভাল অ্যান্সার নিজে করেছি, 50 কাট অফ গেল 30, তাও পাস করলাম না। ঠিক আছে,
প্রতিষ্ঠাতা আর প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য আছে। আমি প্রতিষ্ঠাতা করতে পারি একটা জায়গা, কিন্তু আমি ওখানে আমি অ্যাক্টিভ না, আমি প্রেসিডেন্ট, আমি করলাম অন্যজনকে। তো প্রতিষ্ঠাতা আমি, প্রেসিডেন্ট আমি যাকে করলাম সেই প্রেসিডেন্ট। দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। আসি স্যার কোমাকাতা মারু ইনসিডেন্ট, নাম শুনেছে কেউ কোমাকাতা মারু ইনসিডেন্টের? 1914 সাল। কেন শোনেন? এই শোন নেই কেন? কে প্রবীর, কী ঘটনা কোমাকাতা মারু? এই স্যার কেন শুনবে না স্যার? এত সুন্দর ঘটনা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, কলকাতার ঘটনা, কোমাকাতা মারু ইনসিডেন্ট শোনো। কী ঘটনা শোনো স্যার, পরীক্ষায় এসছে স্যার। কোমাকাতা মারু ইনসিডেন্ট কত সাল? 1914 সাল। কী ঘটনা শোনো? এটা লিডারের, লিডার আছে, লিডার গুরজিৎ সিং হচ্ছে লিডার। ঘটনাটা কী বলি শোনো। বজবজের নাম শুনেছো? কলকাতা বজবজ, বজবজের নামও শোনোনি? মালদার নাম শুনেছো? ইংলিশ বাজার, রথবাড়ি, বজবজের নাম শুনে এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে থাকে, বজবজের নাম শুনিনি? কলকাতা বজবজ বন্দরের, ঠিক আছে আমার ভুল হয়েছে। কলকাতায় বজবজ স্যার একটা বন্দর আছে যেখানে বিভিন্ন জাহাজগুলো এসে, জল জাহাজগুলো এসে ডক করে থাকে, ঠিক আছে। তো এই বজবজ বন্দরের এটা ঘটনা বলছে এই সময় 1914 সালে, ভালো করে ঘটনা বোঝা যায়, মর্মান্তিক ঘটনা একটা। 1914 সালে এই বজবজ থেকে একটা জাহাজ কানাডার উদ্দেশ্যে রওনা দিল। স্যার কানাডার উদ্দেশ্যে রওনা দিল মানে, ম্যাপ দেখাবো? ম্যাপ আর কি দেখাবো, এখানে এঁকে দিচ্ছি। ধরো এটা ভারত, এটা ভারত স্যার, এটা ধরো আফ্রিকা, ঠিক আছে। এখানে এটা আমেরিকা, এখানে কানাডা আছে, এখানে কানাডা আছে। বলছে এখান থেকে একটা জাহাজ কলকাতাতে বজবজ থেকে একটা জাহাজ উদ্দেশ্য কানাডা যাবে বলে রওনা দিল। কার নেতৃত্বে? গুরজিৎ সিংয়ের নেতৃত্বে একটা জাহাজ রওনা দিল। কতজনকে নিয়ে? মোটামুটি 350+ এরকম যাত্রী নিয়ে রওনা দিল। কেন গেল? বলছে এদের আগে কানাডা গভর্নমেন্টের সাথে কথা হয়ে গেছে যে এরকম আমি এতজন শ্রমিক নিয়ে আসছি, তোমাদের ওখানে তোমরা সিটিজেনশিপ দিয়ে দিবে, ওরা ওখানে থাকবে, ওখানে কাজ টাজ দিবে, থাকবে, ওরা কাজ করবে তোমাদের আন্ডারে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিয়ে আসেন, আমাদের এখানে ওরাকে দিয়ে দেবো জায়গা। তো ঠিক আছে। তো এখান থেকে কলকাতায় গুরজিৎ সিংয়ের নেতৃত্বে একটা জাহাজ রওনা দিল কানাডার উদ্দেশ্যে, ঠিক আছে। এবার তখন তো আর জাহাজগুলো এত বড় বড় জাহাজ নেই, এখনকার মতো এত অ্যাডভান্স জাহাজ না যে একবার চলছে তো 1 বছরের খাবার নিয়ে চলছে, ঠিক আছে। আইএনএস বিক্রান্ত যাচ্ছে, চলো গোটা মালদাকে নিয়ে চললো, এত বড় তো। এখন স্যার এমন জাহাজগুলো আছে, আইএনএস বিক্রান্ত বলো, এরা এত বড় বড় জাহাজ, গোটা মালদা শহরে এড়িয়ে যাবে একটা জাহাজে লোকজন, এত বড় বড় জাহাজ আছে। ফুটবল ফিল্ড থেকে শোনা, হ্যাঁ, ওর মধ্যে ফুটবল, ওর মধ্যে হোটেল মোটেল, প্লেগ্রাউন্ড, যা দরকার তোমার সব জাহাজের মধ্যেই আছে, ঠিক আছে। তো তখন তো আর এত উন্নত জাহাজ নেই, তখন ওদের জন্য একটা ক্যাপাসিটি থাকতো যে আমি 15 দিনের খাবার ওর থেকে বেশি নিয়ে যেতে পারবে না। তো এই জাহাজটা যখন রওনা দিল, এবার ব্রিটিশরা দেখছে চাপের ব্যাপার, এরকম করে যদি সব ভারত থেকে লোকজন যেতে থাকে অন্য দেশে, তাহলে তো আমাদের অস্তিত্বটাই হারিয়ে যাবে। এবার যেমন ব্রিটিশরা যেমন ভারতবর্ষে শাসন করছে, ওই রকম ব্রিটিশরা ওই সময় আফ্রিকাতেও শাসন করছে, ব্রিটিশরা আমেরিকাতেও শাসন করছে। তো ব্রিটিশরা আফ্রিকার আমেরিকাকে অ্যালার্ট করে দিল কানাডাকে যে খবরদার ভারতের জাহাজ যাচ্ছে, যদি ওদেরকে ফিউল খাওয়ার যদি দাও, আর যদি কানাডাকে বলো তোমাকে কে ওস্তাদি করতে বলেছিল যে থাকতে দিব ওদেরকে, যদি থাকতে দিয়ে যাও একদম কানে লাল করে দেবো গিয়ে। ওরা বললো ঠিক আছে, ফালতু ঝামেলা কেন, মাছ নেবো। এই জাহাজ গেল প্রথমে সাউথ আফ্রিকাতে, বলে ওখানে কিছুদিন রেস্ট টেস্ট করবে, করে টোরে খাবার টাবার নিবে, আবার লোড টোড করে আবার যাবে। সাউথ আফ্রিকা গভর্নমেন্ট বলে দিল না না, আমাদের এখানে জায়গা নাই, দিতে পারবো না, কারণ উপর থেকে চাপ আছে, দিতে পারবো না, তোমরা চলে যাও, ডিরেক্ট চলে যাও। বলো ঠিক আছে। তেল মোটামুটি তেল আছে, কিন্তু খাবারের খুব শর্টেজ, খাবার কিন্তু একদম মাপ করে গেছে যে আমি 15 দিনের খাবার এখানে লোড করবো, কিছু খাবার যাবো, আবার ফেরার সময় যে কজন আসবে ওখান থেকে খাবার লোড করে, সবাই তো নেমেই যাবে, যে কজন আসবে আবার খাবার লোড করে চলে আসবে। খাবার তো এখানে লোড করতে দিল না, কোনো রকমে ওই খাবারেই কোনো রকমে কষ্ট মষ্ট করে কানাডাতে নামলো। জানে যে কানাডা আর 10 দিনের রাস্তা আছে, কোনো রকম যেটা আছে সবাই মিলে ভাগ টাগ করে খেয়ে চলে যায়। আসার সময় ওখানে তো পৌঁছে গিয়ে তো অসুবিধা তো নাই, ওখানকার গভর্নমেন্ট তো কথা দিয়েছেই আমাদের। কানাডাতে যখন নামলো, এরা বললো, কানাডা গভর্নমেন্ট বললো কোনো গল্পই নাই, আপনারা ব্যাক করে চলে যান। ওই ব্যাক করে চলে যাবো মানে আপনি যে বলবেন যে বলেছিলাম কিন্তু এখন আর পারছি না, আমাদের উপরে খুব চাপ আছে, পারছি না। বাট সমুদ্রের যাত্রা করা কিন্তু এমনিই চাপের ব্যাপার, সমুদ্রের যাত্রা কিন্তু একদম খুব মানে ক্লান্তির ব্যাপার থাকে, সি সিকনেস থাকে, বমি থেকে শুরু করে এমুক ধুমুক খুব ক্লান্তি হয়। এবার তার মধ্যে তো আবারও বলছি, এখনকার জাহাজগুলো লাক্সারি জাহাজ,
তুমি আর বুঝতেই পারবে না জাহাজে আছি না বাড়িতে আছি, গদি বিছানা, গদি এসি ঘর, তখন তার ওরকম না, ওরকমই কাঠের মধ্যে ডাক 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 করতে করতে যাচ্ছে। তো এমনি তো যারা গেছে এমনি খাওয়া দাওয়া নাই, ক্লান্ত একদম, মানে আধমরা হয়ে পৌঁছেছে, তারপরে বলছে তোমরাকে নিব না, ব্যাক করে চলে যাও। এ মহা মুশকিল ব্যাপার। তেল ফেল ধরানো একটু হয়তো দিয়েই দিল, মানে যেটি তেল দিল তো পৌঁছে যাবে, কিন্তু খাবার ব্যাপার কিন্তু তেমন আর নাই। খাবার না, আমাকে টাকা থাকলেও আমার খাবার আনতে দিবে, তাহলে তো আমি নিব খাবার। আমাকে তো বন্দরে ঢুকতেই দিচ্ছে না, জলপথেই বলছে ব্যাক করে চলে যাও, মুশকিল ব্যাপার। এবার এখান থেকে যখন ব্যাক, উপায় তো নাই, ব্যাক করে আসতে হবে। ব্যাক করে যখন আসতে গেল, প্রচুর লোক রাস্তাতে মারা গেছে, আর বেঁচে নাই। মানে যে 350 লোক ছিল, 70-80% লোক রাস্তাতে না খেয়ে মরে গেছে। তো না খেয়ে মরেছে, বাচ্চা, বয়স্ক, মহিলা, এই পুরুষ সবাই মারা গেছে। কিছু জন 23-24 জন বেঁচেছিল। যারা বেঁচে আছে কোনো রকমে ধরে না ওই মরার মতো অবস্থায়, ওরা যখন ঢুকলো আবার ব্যাক করে কলকাতা বজবজে, এবার ব্রিটিশ সৈন্যরা, পুলিশগুলো দাঁড়িয়ে আছে, মজা নিচ্ছে, টিটকারি কাটছে। খুব গেছিল কানাডা না, এরকম করে যেমন করি, খুব গেছিলে, কী হলো, তাড়িয়ে দিল লাত মেরে, যা খুব যা, এরকম করে। আর এদের তো মেজাজ খারাপ, এতজন সঙ্গী, কারো হয়তো বাবা মারা গেছে, কারো ভাই মারা গেছে, মেজাজ খারাপ। তার মধ্যে এসে আমি নেমেছি, এক না খেয়ে এতদিন থেকে আছি, হাঁটতে পারছি না, আর এই যে মজা নিচ্ছে। এদের কাছে যেগুলো বন্দুক ছিল একদম দিয়েছে সবকে, ব্রিটিশগুলোকে গুলি করে, বজবজি একদম ইসের মধ্যে, মজা না মা। তো গুলি তো করে দিল, কিন্তু পরবর্তী পরিণামটা খুব ভয়ঙ্কর হলো। ব্রিটিশরা আবার ফোর্স পাঠালো, এদেরকে আবার হত্যা করলো, জেলে পাঠালো, এই হলো। এই যে টোটাল ঘটনাটা, এটাকে বলা হয় কোমাকাতা মারু ঘটনা। কত সাল? 1914 সাল। 1914 সাল। কে ছিল স্যার লিডার? ছিল গুরদিত সিং ছিল লিডার। বোঝা গেল কোথাকার ঘটনা? বজবজের ঘটনা। মাথায় রাখবে স্যার, বজবজ বন্দরের ঘটনা এটা। হ্যাঁ হ্যাঁ, কেন থাকবে না? আচ্ছা, হয়েছে স্যার, ঠিক আছে। হোম রুল লীগ স্যার, 1916 সাল হোম রুল লীগ। হোম রুল লীগ স্যার, হোম রুল লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল স্যার? হোম রুল লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে বলো তো? হোম রুল আইরিশ স্যার। অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা বিদেশি জাতীয়তাবাদী সংস্থা, আয়ারল্যান্ডের সংস্থা। ওখানে অ্যানি বেসান্তের কথা, অ্যানি বেসান্তের নাম আমরা আগেও পড়েছি না? অ্যানি বেসান্তের প্রচুর অবদান আছে ভারতবর্ষের ইতিহাসে, প্রচুর অবদান আছে, ঠিক আছে। বলছে অ্যানি বেসান্ত আর একটা ব্যাপার আছে, শোনো, এই তাকাও, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা একরকমভাবে যাচ্ছি। কারণ আমরা শুধু এই দৃষ্টিভঙ্গি নিয়েই যাচ্ছি যে আমরা পরীক্ষা দিব ইতিহাসে, আমরা পরীক্ষায় পাস করতে হবে, কোশ্চেন অ্যাটেম্প করব। তুমি যদি ইতিহাস শেখার চিন্তা ভাবনা, যে যারা ধরো ইতিহাস পড়ছে, মাস্টার্স করছে, ইতিহাস পড়ছে, ইতিহাসে যখন তুমি চিন্তা ভাবনা করবে, তোমাকে আরও বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে হবে। এমন নয় যে অ্যানি বেসান্ত, আমি ছোটো করছি না ওনাকে, এমন নয় যে অ্যানি বেসান্ত বলো বা মাদার টেরেসা বলো, এদের মতো ভারতীয় কোনো মহিলা কাজ করেনি। প্রচুর আছে, অহল্যাবাই থেকে শুরু করে প্রচুর মহিলা আছে যারা ভারতবর্ষী ছিল, ভারতবর্ষের হয়ে কাজ করেছে, কিন্তু ওদের নাম কিন্তু ইতিহাসে তেমন নাই। কারণ আছে, এদেরকে ইচ্ছা করে ব্রিটিশরা একটু প্রাধান্য দিয়েছে, ইতিহাসটাকে ওইভাবে তৈরি করিয়েছে। আমার করার কিছু নাই। এরপরে স্যার আমি বিতর্কে যাচ্ছি না। এরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি স্যার, এদের নামগুলোকে প্রাধান্য, এই মহিলাগুলোর নামকে প্রাধান্য এই কারণে দেওয়া হয়েছে, কারণ ওইভাবেই আমাদের ইতিহাসকে দেওয়া হয়েছে আমাদের উপরে। তো ঠিক আছে, আমাদের কিছু করার নাই, যেভাবে বলা আছে সেভাবে পড়তে হবে। তো অ্যানি বেসান্ত অবশ্যই অবদান আছে, আমি অবদানকে অস্বীকার করছি না, কিন্তু এরকম অবদান আরও প্রচুর মহিলার আছে, তাদের কথা আমরা ইতিহাসে পড়ি না, এটা আমার বলার উদ্দেশ্য। বলছে অ্যানি বেসান্ত আয়ারল্যান্ডে একটা সংস্থা বানিয়েছিল। দেখো সংস্থাটার নাম শুনেই বুঝতে পারবে, হোম মানে ঘর, রুল মানে আইন। আমার নিজস্ব আইন থাকবে, আমার দেশ আমার আইন থাকবে। ব্রিটিশরা বাইরে থেকে এসে কেন আমার উপরে আইন বানাবে? তুমি শাসন করতে পারো, কিন্তু আমার আইন মেনে, আমি যে আইন বানাচ্ছি, আমাদের দেশের যেটা আইন আছে সেই আইন মেনে তুমি আমাদেরকে শাসন করো, তাহলে ঠিক আছে। তো ইনারা একই আন্দোলন কিন্তু আয়ারল্যান্ডেও শুরু হয়েছিল, যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের নিজস্ব আইনে আমাদের দেশ চলবে। তো ইনি দেখলেন এরকম আর কোথায় ব্রিটিশরা এইভাবে ওদের দেশের সংস্কৃতি, দেশের আইনকে নষ্ট করছে। তিনি দেখলেন ভারতবর্ষেও ব্রিটিশরা একই রকম, আয়ারল্যান্ডে যেমন অত্যাচার করছে, ভারতবর্ষে অত্যাচার করছে। তিনি তারই একটা শাখা ভারতবর্ষে প্রতিষ্ঠা করলেন, এটার নাম হয়ে গেল ভারতীয় হোম রুল লীগ। ঠিক আছে, তাহলে ভারতবর্ষে এবার দেখো, ভালো করে শোনো স্যার, এই তাকাও, এই হোম রুল লীগ যখন ভারতবর্ষে আসলো, অ্যানি বেসান্তেরই
হোম রুল লীগ যখন ভারতবর্ষে আসলো তিনি প্রথম শাখা বানালেন মাদ্রাসের আদিয়ারে। কে বানালো? অ্যানি বেসান্ত বানালো। এবার একা তো তিনি আর গোটা ভারতবর্ষ চালাতে পারবেন না, ওই যে তিনি তার সঙ্গে আরেকজন যোগদান করলো, বাল গঙ্গাধর তিলক। বলছে বাল গঙ্গাধর তিলককে তিনি হোম রুল লীগের আর একটা দায়িত্ব দিলেন। তাহলে হোম রুল লীগ ভারতবর্ষে এসে দুটো ডিভিশন হয়ে গেল, একটা অ্যানি বেসান্ত যেটা মাদ্রাসে বানালো, আর একটা হোম রুল লীগই আর একটা শাখা বানালো হচ্ছে বাল গঙ্গাধর তিলক পুনেতে। বলছে একই জিনিস, কিন্তু দুজনে একই উদ্দেশ্য। যদি বলা হয় মেন লিডার কিন্তু অ্যানি বেসান্তই ছিল, ওনার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে বাল গঙ্গাধর তিলক পুনেতে বানালো। বলছে দুজনের উদ্দেশ্য এক, দুজনের সব কিছু এক, কিন্তু দুজনের ফলোয়ার ছিল আলাদা, এই জন্য এটা ডিভিশন হয়ে গেছিলো। মানে কিছু লোক ছিল যারা বাল গঙ্গাধর তিলককে পছন্দ করতো, অ্যানি বেসান্তকে করতো না। আবার অ্যানি বেসান্তের যারা ফলোয়ার ওরা আবার বাল গঙ্গাধর তিলককে পছন্দ করতো না। ওই জন্য এরা ঠিক করলে ঠিক আছে তোমার মতো করে তুমি চালাও, আমার মতো করে আমি চালাচ্ছি, ঠিক আছে, উদ্দেশ্য আমাদের একই, কিন্তু ফালতু নিজেদের লোকজনের মধ্যে বিভেদ করে লাভ নাই, তোমার মতো তুমি চালাও, আমার মতো করে আমি চালাচ্ছি। তো নর্মালি মহারাষ্ট্রের যে এলাকাটা ওই জায়গাতে বাল গঙ্গাধর তিলকের একটু দমদমা বেশি ছিল। তো মহারাষ্ট্রের ওই এলাকাতে দায়িত্ব পেল বাল গঙ্গাধর তিলক, এবং ওটা বাদ দিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই আন্দোলনকে ছড়ালো হচ্ছে গিয়ে অ্যানি বেসান্ত। সাল কত সাল? 1916 সাল। ঠিক আছে, সমস্যা নাই তো? কটা বাজল? এরপরে শুরু করলে জাতীয়তাবাদী সংস্থা যদি শুরু করি তাহলে আর শেষ হবে না, কারণ এখানে আমার চলে আসবে ক্ষুদিরাম বসুর ঘটনা, আস্তে আস্তে এখানে ঢুকে যাবো ভগৎ সিংয়ের ঘটনাতে, কারণ একটা লম্বা ইতিহাস শুরু হয়ে যাবে। এই পর্যন্তই থাক, পরে আসবে স্যার।